ডিম নিক্ষেপ করা হচ্ছে। উপদেষ্টা এই মাহফুজের গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এই অবৈধ উপদেষ্টা গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে। অবৈধ উপদেষ্টা। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই কেন এই গাড়িতে ডিম মারার দৃশ্যটা দেখালাম, আপনারা তো এটা অলরেডি জানেন, তারপরেও কেন দেখালাম? মজার ব্যাপার কি জানেন? আমাদের বাংলাদেশের যে দূতাবাসটা আছে লন্ডনে, তারা একটা বিবৃতি দিয়ে বলেছে যে গাড়িতে ডিম মারা হয়েছে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। আপনারা চিন্তা করতে পারেন কি রকমের স্টুপিডিটি। এই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না, সুতরাং তারা খুশিতে গতকাল পার্টি করা বেড়াইছে আর কি। যাই হোক, আজকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, ইতিমধ্যে আপনারা শুনেছেন, কারণ আমার এখানে যখন গভীর রাত, তখন বাংলাদেশে অপেক্ষাকৃত ভালো সময়। তো এই সময়ের ব্যবধানে আমি যখন কথা বলি অনেক কিছুই বাসি হয়ে যায়, কিন্তু আমি একটা নতুন ডাইমেনশনে একটু কথা বলবো, এই কারণে বলছি যে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই মাহফুজ আলমের আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে, এবং তিনি লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। এই জায়গাটায় নাহিদ ইসলাম একটু মিসরিড করেছে। উনি বোধহয় বুঝতে পারেননি যে এই হামলাটা ব্যক্তি মাহফুজের উপরে নয়। ওই মাহফুজের ওই জায়গায় যদি আসিফ নজরুল থাকতেন, কিংবা যদি রেজওয়ানা হাসান থাকতেন, কিংবা যদি আদিলুর রহমান শুভ্র থাকতেন, কিংবা যে কোনো উপদেষ্টা থাকতেন যারা একটু সরব, যাদের ব্যাপারে পাবলিকের বিরক্তি চরমে, ইভেন এমনকি ডক্টর ইউনূসও যদি ওখানে থাকতেন, এই সেম ঘটনা ঘটত। সো এটা ব্যক্তির উপরে হামলা না, এটা অবৈধ দখলদার ইউনূসের রেজিমের উপরে মানুষের ক্ষোভ। ডক্টর ইউনূস এই 1 বছরে 13 মাসে দেশটাকে একদম ধ্বংসের কিনারে নিয়ে গেছে। তারপরে আরো একটু নাহিদ ইসলামের কথাটা একটু বলি। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। এই যে পরবর্তীতে তারা টার্গেট হবে, নাহিদ ইসলাম কেন ভয় পাচ্ছেন? কি এমন ঘটনা ঘটেছে যে পরবর্তীতে, এবং তারা তাদের পরিণতি কি হতে পারে, কি অপেক্ষা করছে, সেটা পর্যন্ত তারা ধারণা করছেন। এটার কারণ কি? আপনি এই সময় খুব আলোচিত নেপালের ঘটনা দেখেন। 3 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং তারা যারা নেপালের জেনজি যারা আন্দোলন করেছিল, তারা নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে, তার পায়ের কাছে নত হয়ে ভুল স্বীকার করেছে। যা কিছু তারা বলেছে তাদের ইন্টেনশন কি ছিল, এর বাইরে যা কিছু ঘটেছে, ভাঙচুর, সন্ত্রাস, তার দায়িত্ব তাদের ছিল না, তারপরেও তারা ভুল স্বীকার করেছে, তারা ফিরে চলে গেছে। তারা কিন্তু আপনাদের মতো ক্ষমতার শেয়ার নেয়নি। ক্ষমতার শেয়ার আপনারা নিয়েছেন, এটা হয়তো দেশবাসী খুব খারাপভাবে নেয়নি, কিন্তু ক্ষমতার শেয়ার নিয়ে আপনারা কি করেছেন? চাঁদাবাজি, লুটপাট, টাকা বিদেশে পাচার, মব সন্ত্রাস, ধর্ষণ। এই নাহিদ ইসলাম আপনার বাবা, আপনাদের আর একজন আছে যে আসিফ ভুইয়া, তার বাবা, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ভূমিকাগুলো কি ছিল? আপনারা কি দেশবাসী যে সম্মান আপনাদের দেখিয়েছিল জুলাই আগস্টে, যেটাকে তখন বিপ্লব বলা হতো, এখন সবাই বলছে এটা জুলাই সন্ত্রাস ছিল, তো আপনারা কি প্রতিদান দিয়েছেন? তো এখন যে আপনারা ভয় পাচ্ছেন, আপনারা খুব ভালো করে জানেন, যদি রেজিম চেঞ্জ হয়, যদি সরকার পরিবর্তন হয়, এবং আপনারা যদি দেশ ছেড়ে না পালাতে পারেন, আপনারা যদি মবের সামনে পড়েন, আপনাদের পরিণতি চিন্তা করতে আমি ভয়ে শিওরে উঠছি। সুতরাং এইসব ফেসবুক স্ট্যাটাস দিয়ে আবারও জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানো, জনগণকে বিভ্রান্ত করা, এবং মাহফুজ তো এনসিপির কেউ না, মাহফুজ তো উপদেষ্টা পরিষদের সদস্য, সে তো তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তার জন্য উপদেষ্টা পরিষদকে কথা বলতে দেন। আপনি আগ বাড়িয়ে আপনারা যে কাপাকাপি শুরু করছেন, এবং দেখেন জাপানে আপনাদেরই আর এক সহযোদ্ধা, আর এক ধান্দাবাজ, টাউট, বাটপার, খুনি, এই সার্জিস ধাওয়া খাইছে না? সো ব্যক্তিকে দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন না। ধাওয়া খাচ্ছেন, এই ধাওয়াটা হলো আপনাদের প্রাপ্য, এবং ভবিষ্যতে আপনাদের
আল্লাহই জানে আপনাদের কপালে কি আছে, এবং আমি তো ভাবতেই পারি না যে কত নৃশংস সেই পরিণতি হতে পারে। সুতরাং এসব ফেসবুক দিয়ে লাভ নেই। আর মাহফুজকে বলবেন বিদেশে না যেতে, কারণ দেখেন এই যে কি হয়েছে সেমিনারের ভেতরের একটা ভিডিও আমি দেখাচ্ছি। তার আগে একটু টুকটাক বলে নিই যে আমি এই গতকালই এপিসোডটা করেছি যে ক্যানবেরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কিন্তু এই সেমিনার করতে গিয়ে তারা বেইজ্জতি হয়েছে। আপনারা যতই বলেন জুলাই আগস্ট বিপ্লব, আপরাইজিং, রেভুলেশন, এটা পাবলিক খায় না, এটা জুলাই আগস্ট সন্ত্রাস, ইট হ্যাজ বিন এস্টাবলিশড। এবার ভিডিওটা একটু দেখেন। You are not going to leave. আমি লিড করবো, আমি বয়কট করলাম আপনাদের অনুষ্ঠান। বাংলাদেশ গভর্নমেন্টের টাকা শুধু ওয়েস্ট হলো, এটা বাংলাদেশ গভর্নমেন্টের টাকা। If you could just leave, that would be really, really good. Thank you. Thank you very much for visiting us at SOAS. প্রিয় বন্ধুরা, এবার গতকালকের আরেকটা এই ভিডিওর আরেকটা ইস্যু নিয়ে কথা বলি যে আমি এই ফারজানা তমার চাঁদাবাজি করতে যে গ্রেপ্তারের খবরটা দিয়েছিলাম, এই খবরটা যখন আমি পাই তখন আমি আমার সোর্সকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিশ্চিত এটা? কারণ আমার একটু কনফিউশন ছিল যে মেয়েটা তো বিপ্লব করে, হোক খারাপ ভাষায় গালাগালি করে, সে আবার চাঁদাবাজি করছে, অলরেডি ইন জেল। আমি জিজ্ঞেস করলাম এটা তো আমি কোনো মিডিয়ায় দেখিনি বাংলাদেশে। তখন তিনি আমার উপর একটু ক্ষুব্ধ হয়ে বললেন যে বাংলাদেশের মিডিয়ায় কি সব সত্য প্রকাশ পায়? তখন আমি কিছুটা ঝুঁকি নিয়েই এটি নিয়ে আপনাদের সামনে প্রকাশ করলাম। আমি একটা নীতি মেনটেন করি যে আমি যখন কোনো তথ্য দেই আমি চেষ্টা করি সেই তথ্যটা যেন আপনাদের সামনে আমি যথাযথভাবে উপস্থাপন করতে পারি, আমার অ্যানালিসিস নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে। আমি যখন কোনো পলিটিক্যাল ঘটনা নিয়ে অ্যানালিসিস করি, আই মে বি রাইট, আই মে বি রং, সময়ের সাথে সাথে দেখা গেল যে আমার অ্যানালিসিস বা আমার অ্যাজাম্পশন ঠিক হয়নি, কিন্তু আমি যখন তথ্য দিই তখন আমি চেষ্টা করি যে আমি একটা সত্য আপনাদের সামনে দিই। সুতরাং কিছুটা ভেতরে খচখচ নিয়েই আমি কিন্তু এই ফারজানা তমার ঘটনাটা আপনাদের সামনে বলেছিলাম, এবং আমার এপিসোডের পরেই দেখলাম যে বাংলাদেশের মিডিয়ার ঘুম ভেঙেছে। তারা শুরুতে এই নিউজটা গুম করতে চাইলেও আলটিমেটলি বাংলাদেশের মিডিয়াতেও এটি এসেছে। এবং আরো সারপ্রাইজিংলি হলো যে একজন পুলিশ কর্মকর্তা এই ফারজানা তমাদের বিরুদ্ধে যে লিখিত অভিযোগটা দায়ের করা ছিল তার একটা কপি আমাকে পাঠিয়ে দিয়েছেন, এবং সেখানে লেখা আছে যে দেলোয়ার হোসেন নামে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল জুলাই আগস্টের, এসব হত্যাকাণ্ড বা অন্য কোনো মামলা। পরে পুলিশ গিয়েছে, দেলোয়ার হোসেনকে পায়নি, পুলিশ ফিরে এসেছে, এ পর্যন্ত ঠিক আছে। পরে এই চারজন, যে নোমান, রেজা, তাসনিম, ফারজানা তমা, আরেকজন আছে নিলয়, এই চারজন, তার মধ্যে নিলয় বাদে 3 জন গ্রেপ্তার হয়েছে। এরা গিয়ে ওই দেলোয়ার হোসেনের বাসায় গিয়ে বলছে যে আমাদের 10 লাখ টাকা দিতে হবে, তাহলে আমরা মামলা থেকে, এই আসামির তালিকা থেকে দেলোয়ার হোসেনের নাম কেটে দেব। এবং এই বাবদ তারা 5.5 লাখ টাকা অলরেডি নিয়েছে, এবং নেওয়ার পরেও তারা আরো 4.5 লাখ টাকা আদায়ের জন্য দাবি করছিল। তখন এই দেলোয়ার হোসেনের আত্মীয় যে থানায় লিখিত অভিযোগ জমা দেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই নোমান, রেজা, তানজিল এবং ফারজানা তমাকে গ্রেপ্তার করা হয়। তো বাংলাদেশের মিডিয়ার কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আজকে আমি যেটা বলেছি যে আজকে আপনাদের আমি এখন এই ফারজানা তমা, যে অলরেডি শাওয়া তমা নামেই পরিচিত, শাওয়া তমার একটা শাওয়া ড্যান্সের ভিডিও ক্লিপ দেখাচ্ছি। তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এই পর্বটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবার শাওয়া ড্যান্সটি দেখুন। Go